আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আবারও তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি আমাদের বোর্ড ভিত্তিক যে প্রশ্ন উত্তর পর্ব আছে সেই পর্বে। আজকে আমরা সলিউশন করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 এবং ধারাবাহিকভাবে আমি তোমাদের হচ্ছে লেনদেন অধ্যায়ের প্রত্যেকটা বোর্ডের সলিউশন দিয়ে দিব এবং আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা বোর্ডের সলিউশনগুলো যখন তোমরা করে ফেলবা বা দেখে ফেলবে এবং নিজের মতো প্র্যাকটিস করে ফেলবা, ইনশাআল্লাহ তোমাদের এটা নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। এই অধ্যায় থেকে যে রকমেরই কোশ্চেন আসুক আর যতগুলোই কোশ্চেন আসুক, ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা। তো আমরা আজকে এখন যে সলিউশন করব সেটা হচ্ছে গিয়ে আমাদের চট্টগ্রাম বোর্ড হচ্ছে কোনটা? চট্টগ্রাম বোর্ড হচ্ছে 2023 হচ্ছে আমরা এখন সলিউশন করব। ওকে, সর্বপ্রথম হচ্ছে কোশ্চেনগুলো পড়ে নিব। আমি যেমন তোমাদের সবসময় বলি যে ভাই আগে হচ্ছে কোশ্চেন পড়ে দেন আমরা হচ্ছে অ্যান্সার পড়বো। কোশ্চেন পড়লে আমাদের মাথায় থাকবে যে এই অ্যান্সারগুলোর মধ্যে আমার কি কি খুঁজতে হবে, সো এটা তোমাকে অনেকটা আগাই দিবে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা যেটা দেখলাম ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ খুঁজে বের করতে বলে। এটা একটা কমন কোশ্চেন, এটা তোমরা সবসময় জানো। এবং এরপরে যে কোশ্চেনটা বলছে এইটা আমার একটু অপছন্দের যদিও বলি, বাট তারপরে এটা অ্যান্সার আমাদের করতে হবে। কোশ্চেনে দেওয়া থাকলে কিছু থাকে না, কারণ এখানে লেখা বেশি থাকে। বাট এটা খুবই ইজি। এই যে বলছে সমীকরণ পদ্ধতি মানে হচ্ছে আধুনিক পদ্ধতি। সমীকরণ পদ্ধতি মানে হচ্ছে আধুনিক পদ্ধতি এবং এটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এ সমান সমান এল প্লাস ও ই, এই আধুনিক পদ্ধতিটাই হচ্ছে তোমার এ সমান সমান এল প্লাস ও ই। এই আধুনিকের পদ্ধতির মধ্যে তাহলে কি থাকে? এ থাকে মানে অ্যাসেট, এল থাকে দায়, এই ওই থাকে, এই ওইটা মানে হচ্ছে ওনার সিকিউরিটি। আবার এই ওই জড়িত হচ্ছে এই কয়েকটা জিনিসে, যেমন হচ্ছে তোমার সি মানে হচ্ছে ক্যাপিটাল, আর মানে হচ্ছে রেভিনিউ, এবং এখানে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে তোমার ব্যয়, আর ড্রয়িং মানে উত্তোলন। এই চারটা জিনিসকে একসাথে ইম্প্যাক্ট ফেলে হচ্ছে আমার ওই। ঠিক আছে, অথবা এই চারটা জিনিস ওইকে ইম্প্যাক্ট ফেলে। যদিও এটা আমরা যখন এই 2 নম্বর সলিউশন করব তখন আমরা বলে দিব এবং পারফেক্টলি এক্সাম্পল সহ বুঝাবো ইনশাল্লাহ। এরপরে দেখো লক্ষ্মী ভাই, এরপরে সবাই কি বলছে? সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এই যে লেনদেনের প্রভাব, এই লেনদেনের প্রভাব মানে এটাকে আরো কয়েকভাবে বলে। সেটা কিভাবে বলে? যেমন হচ্ছে লেনদেনগুলো বিবরণী ছকে লেখো, লেনদেনগুলো নির্ধারিত ছকে প্রভাব দেখাও, অথবা ট্যালি ছকে প্রভাব দেখাও, অথবা বিস্তারিতভাবে প্রভাব দেখাও। এভাবে যে বলা থাকে, আলটিমেট কথা হচ্ছে এই যে আমাদের একটা ইকুয়েশন আছে এ সমান সমান এল প্লাস ই, এইটাকে আমাদের প্রমাণ করে দেখাও। মানে আমার যে পরিমাণে অ্যাসেট আছে সেই পরিমাণে যে আমার লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি দিয়ে সমান হবে, এই যে এটা সমান হয়ে যাবে সেটা বের করে দেখাও। এইটা বললেই এটা মনে রাখবা যে আমার ওই ছকে যেতে হবে। কোন ছকে যেতে হবে? যে ছকে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এ সমান সমান এল প্লাস ই লাস্টে গিয়ে প্রমাণ করে দেখাই, একদম অঙ্ক অনুসারে, সংখ্যানুপাতক অনুসারে। সো এই হচ্ছে আমাদের কোশ্চেন। এবার তাহলে আমরা একটু দেখি আমাদের এন্ট্রিগুলো কি দেয়া আছে। এন্ট্রিতে আমরা দেখতে পারলাম 29 নম্বর অঙ্ক যেটা আমরা করতেছি, আশিক ট্রেডার্সের 2020 সালে মে মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। 2020 সালের মে মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। প্রথমে ছিল মে 2 তারিখে নগদ 1,90,000 টাকা এবং 40,000 টাকার মেশিন নিয়ে ব্যবসায় শুরু করে। ধারে পণ্য ক্রয় করে হচ্ছে 50,000 টাকা। আলোক ট্রেডার্সের নিকট হতে হচ্ছে 20,000 টাকার আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত নিল। এরপরে হচ্ছে 15,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। এই এন্ট্রিটা খুব জরুরি, এইটা আমি তোমাদের খুব এক্সপ্লেন সহকারে বোঝাবো। এবং তারপরে হচ্ছে 10,000 টাকার পণ্য ক্রয়ের চুক্তি করা হলো, আর 30 তারিখে ছিল নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা। তো এই ঘটনাগুলো দিয়ে আমাকে এবার প্রথমে বের করতে বলছে যে ভাই তোমরা ক নম্বরের অ্যান্সারে যেটা আমরা দেখবো যে ঘটনাসমূহের মধ্যে লেনদেন নয় কোনটা সেটা বুঝাও। তো আমি যেহেতু দ্বিতীয় অধ্যায় করাচ্ছি এবং এটা হচ্ছে তোমাদের বেসিক, তো এই যে বেসিক অধ্যায় যখন আমি করাবো তখন আমি অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি বলবো যেটা আমার এই অঙ্কের সাথে রিলেভেন্ট না, বাট আমি ফিল করি যে এই অধ্যায়টা বোঝাটা খুব জরুরি। এবং এই অধ্যায়টায় যেহেতু তোমরা প্রথম শুরু করো তখন কি করতে হয়, এই অধ্যায়টা নিয়ে আসলে কোনো রকমের মানে কারচুপি করা যাবে না ভাই। এই অধ্যায়টা নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। এটাই হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর বেস গড়ে দিবে তোমাকে। আসলে অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে, আসলে একটা প্রতিষ্ঠান কয়ভাবে চিন্তা করে, এগুলো সবই তোমার এই অধ্যায়ের উপরে ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই আমি তোমাদের অনেক সময় অপ্রয়োজনীয় যেটা এই মানে তোমার দরকার নাই কোশ্চেন সলিউশন করতে, বাট আমি ফিল করি যে আমি এই কোশ্চেনটা সলিউশন করতেছি না, আমি হচ্ছে আমার ভাই বোনদের একটা অধ্যায় পড়াচ্ছি যেখান থেকে আমার হচ্ছে গিয়ে এই মানে কি বলা যায় অঙ্কটার মাঝে সে নতুন করে আবার যেন প্রিভিয়াস যা শিখে আসে সেটাকে একটু রিকল করতে পারে, এই অনুসারে আমি শিখাই। তো এর জন্য আমি তোমাদের
যেমন ধরো এই যে আমার লেনদেন নয়, এইটা আমি খুঁজতে গিয়ে কোনটা কোনটা লেনদেন, কেন লেনদেন, আমি তোমাদের সেটাও আলোচনা করব। তাহলে তুমি নিজেই রিলেট করতে পারবা, যে আসলে কম্পেয়ার করতে পারবা যে ভাই এইটা আমার লেনদেন হয়েছে এই কারণে, এইটা আমার লেনদেন হয় না এই কারণে। যদিও আমার এটা বোঝানো জরুরি না কোনটা কোনটা তোমার লেনদেন, বাট এটা আমি ওই ফিল নিয়ে আসতেছি যে তুমি যেন এই অঙ্কটা নতুন করে করতেছো, কোনো একটা বোর্ড সলিউশন করতেছো সেটা না। ওকে, এবার আসি। দেখো এখানে যেমন বলা আছে প্রথমে 2 তারিখে নগদ 1,90,000 টাকা এবং 40,000 টাকার মেশিন নিয়ে ব্যবসায় শুরু। যদি লেনদেন হইতে হয় তাহলে কি করতে হয়? অবশ্যই তার একটা আর্থিক একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? একটা আর্থিক পরিবর্তন। এটা আমরা সবাই কিন্তু ভালো করে জানি। এই আর্থিক পরিবর্তন হয়েছে কিনা, অথবা লেনদেন হতে হলে আমার এই যে একটা ইকুয়েশন আছে এ সমান সমান এল প্লাস ও ই, যাকে ঘিরেই আমার এই দ্বিতীয় অধ্যায় বা অ্যাকাউন্টিং, তার উপরে কোনো ইম্প্যাক্ট আছে কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা দেখি 1,90,000 টাকা নগদ মালিক দিচ্ছে, 40,000 টাকার আবার একটা মেশিনও নিয়ে আসছে। তার মানে এই দুইটাই আমার অ্যাসেট, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে আমার মেশিন। এই হচ্ছে 1 নাম্বার, এই হচ্ছে 2 নাম্বার, এই দুইটা হচ্ছে আমার অ্যাসেট। এই দুইটা আমার কি হইলো? দুইটা আমার যোগ হয়ে গেল। কোথায় যোগ হইলো? আমার ব্যবসায়ে যোগ হইলো। এবার এই দুইটা কে দিছে? মালিক দিছে। তাহলে এর ফলে মালিকেরও কি হয়েছে? মূলধন বাড়ছে। তার মানে একবার আমার সম্পত্তি বাড়লো আর একবার আমার মূলধন বাড়লো। অতএব এইটা হচ্ছে আমার একটা লেনদেন। আমি কি তোমাদের বুঝাতে পারছি ভাই? ওকে, ডান। এরপরে বলছে ধারে পণ্য ক্রয়। ভাই সবসময় মনে রাখবা, পণ্য ক্রয় বলতে বোঝায় হচ্ছে তুমি যে প্রোডাক্টটার বিজনেস করো সেই প্রোডাক্টটা ক্রয় করা। তার মানে ক্রয় মানেই হচ্ছে ব্যয়, আর ব্যয় মানেই হচ্ছে আমার এই যে ওনার সিকিউরিটির উপরে একটা ইম্প্যাক্ট ফেলে। এবং সবসময় একটা কথা মনে রাখো, সম্পত্তি ক্রয় বিক্রয় করলে কিন্তু তোমার ব্যয় হয় না। সম্পত্তি ক্রয় বিক্রয় করলে তোমার জন্য কি হয়? সম্পত্তি ক্রয় বিক্রয় করলে তোমার একটা সম্পদ আর একটা সম্পদে রূপান্তর হয়, বাট ওইটা তোমার জন্য কোনো ব্যয় না। ওকে, তো পণ্যদ্রব্য যেহেতু আমরা ক্রয় করছি, তাহলে ক্রয় করলে করছে কিসে? ধারে। আর আমি সবসময় একটা কথা বলছি, ধারে ক্রয় মানে হচ্ছে দেবী। দেবী মানে হচ্ছে বিক্রয় আর দেনাদার, আর ক্রয় পা কয় পা, দেবীর কয় পা। দেবীর কয় পা মানে ক্রয়ের সাথে পাওনাদার। পাওনাদার মানে হচ্ছে আমার একটা দায়। তার মানে এখানে আমার একবার দায় বৃদ্ধি পাইছে, আরেকবার আমার ওনার সিকিউরিটি কমে গেছে। এই দেখো এটাও একটা লেনদেন। কারণ কি? এটাই আমার এই যে ইকুয়েশন, যেটা আমার এ সমান সমান এল প্লাস ই, যেটা আমার এ সমান সমান এল প্লাস ই, তার উপরে একটা ইম্প্যাক্ট ফেলছে, তার উপরে একটা ইম্প্যাক্ট ফেলছে। তাহলে খুব সুন্দর করে মনে রাখো লক্ষ্মী ভাই, সবাই একটু লক্ষ্মী বোন আমার সবাই খেয়াল রাখো। সেটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ই, এই হচ্ছে আমার সকল মানে গুরু গুরু বলা যায় হচ্ছে এ সকল চক্রান্তের মূল। যত কিছু আছে তার সাথে এই সম্পর্ক। তার মানে এই যে আমাদের ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়ের সাথে কি হয়েছে? আমার দায় বাড়ছে, কারণ ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। আর পাওনাদারের অপর নাম হচ্ছে প্রদেয় হিসাব অথবা দেয় হিসাব। মনে থাকবে এটা সবার? ওকে ডান, এটা গেল। এরপরে হচ্ছে গিয়ে এখানে আমার কি ছিল? ব্যয় হয়েছে। এক্সপেন্স হইলেই এই যে মালিকানা সত্ত্ব কমে যায়। ডান। এরপরে কি বলছে? 15 তারিখে আলোক ট্রেডার্সের নিকট থেকে 20,000 টাকার আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। ভাই এই যে লেনদেনটা, সিদ্ধান্ত নিছে, সিদ্ধান্ত নিছে, তার মানে এখনো তো তাকে ক্রয়াদেশ দিয়ে তাকে টাকা দিয়ে আসবাবপত্র আমরা বুঝে পাই নাই। তো যখন পর্যন্ত আমার এই লেনদেনটা না ঘটছে তখন পর্যন্ত এটা তো আমার লেনদেন না। এইভাবে যখন তোমাদের ইনকমপ্লিট সেন্টেন্স দেয়া থাকবে, সিদ্ধান্ত নেওয়া হলো, চুক্তি করা হলো, চিন্তা করা হলো, ভিজিট করা হলো, এই ধরনের যে ফরমাইশ প্রদান করা হলো, অর্ডার দেয়া হলো, মিটিং করা হলো, নিয়োগ দেয়া হলো, এই ধরনের যখন তোমাদের কোনো লেনদেন বলা থাকবে তখন অবশ্যই চিন্তা করবা যে ভাই এইটা আমার জন্য কোনো লেনদেন না, এটা আমাকে সম্পূর্ণ করে নাই ঘটনা। বাট দেখো ভাই, এই ঘটনাটাই যদি ওরা বলতো যে আলোক ট্রেডার্সের নিকট হতে আসবাবপত্র ক্রয়, এই পর্যন্ত রেখে দিলাম, এটা যখন হইতো তখন কি হইতো আসি, তাহলে আমরা বুঝতে পারবো কেন এটা লেনদেন না। এটা যখন ক্রয় হয়ে যাইতো, তো এই যে ক্রয় করছি আমি, আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র আমার একটা ফিক্সড অ্যাসেট, তার মানে এ প্লাস, মানে আমার অ্যাসেট বাড়লো। ঠিক আছে না? ঠিক নেই? ওকে ডান। এখন আলোক ট্রেডার্সের কাছ থেকে ক্রয় করছি, বলা আছে নগদে করছি নাকি ধারে করছি? বলা নাই। তো আমরা এটা সবসময় জানি, যখন আমরা একটা লেনদেন, যখন একটা লেনদেন শুধুমাত্র ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলা থাকবে এবং সাথে নগদ বা ব্যাংক কোনো কিছু উল্লেখ করা না থাকবে, তখন সেটা অবশ্যই ধারে হবে। কারণ এটা ধারে বলেই ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানকে হাইলাইট করা হয়েছে। বাট এইটার সাথেই যদি তোমার নগদ বা অন্যান্য কিছু এখানে বলা থাকতো, তার মানে তখন আর এইটার সাথে এটার সম্পর্ক থাকতো না, তখন এটার ধারে হইতো না। যেমন ধরো এখানে এই যে আলোক ট্রেডার্স বলছে এটা ধারে, বাট এখানেই যদি এটার সাথে নিকটের পরে নগদ
অথবা ব্যাংক এগুলো বলা থাকতো, তখন কিন্তু এটা ওই নগদ বা ব্যাংকই হয়ে যেত। আর যদি ডিরেক্ট বলে দিত যে আলোক ট্রেডার্সের কাছ থেকে ধারে আসবাবপত্র ক্রয়, তার মানে তো ওটা অবশ্যই ধারেই ছিল। তো আমরা একটু ক্লিয়ার হয়ে নেই এটা কেন লেনদেন না। লেনদেন না কারণ এটা হচ্ছে সিদ্ধান্ত নিছে, কোনো লেনদেন ঘটে নাই। এটা কখন লেনদেন হইতো, যদি এটা আসবাবপত্রটা তাদের কাছ থেকে আমরা ক্রয় করতাম, তখন কি হইতো, আমাদের একটা এ বাড়তো। এ বাড়তো মানে কি, আমার একটা অ্যাসেট বাড়তো, সাথে আমি তার কাছ থেকে ক্রয় করছি, তা সে আমার কাছে টাকা পাবে, তার মানে একটা এল বাড়তো, তার মানে আমার একটা দায় বাড়তো, তখন এটা লেনদেন হইতো। ওকে, যাক ভালো, এটা গেল। তার মানে আমরা একটা পেয়ে গেছি যে আমাদের ক নম্বর অ্যান্সারে মে 15 এটা আমার একটা লেনদেন নয়। এখন তোমাদের যে জিনিসটা আমি বলছিলাম যে এইটা আমি একটু মনোযোগ দিয়ে বুঝাবো, খুব গুরুত্ব সহকারে বুঝাবো, সেটা হচ্ছে তোমার 15,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। আচ্ছা, এই যে 15,000 টাকা জমা দিয়ে এখানে বলে দিছে, এটা তোমার জন্য ইজি করে দিচ্ছে। আবার দেখবা অনেক অঙ্কের সিম্পল বলা হলো ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা। তো একটা কথা মনে রাখো, ব্যাংকে হিসাব খুলতে হলে অবশ্যই তোমাকে টাকা ব্যাংকে জমা দিতে হবে। জমা দেওয়া ছাড়া তুমি ব্যাংকে হিসাব খুলতে পারবা না। তার মানে হিসাব খোলা মানেই হচ্ছে ব্যাংকে টাকা জমা দেয়া। ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যে এন্ট্রি দিতে হয়, যে জাবেদা দিতে হয়, ব্যাংকে টাকা মানে হিসাব খোলার জন্য সেম দিতে হবে। যেমন তুমি যদি ধরো ব্যাংকে টাকা জমা দাও, তাহলে কি হয়, এই পুরোটাই হচ্ছে এর খেলা। টাকা জমা দিচ্ছ, প্রথমে তোমার নগদ টাকা অ্যাকাউন্ট থেকে কমে গেছে, মানে তোমার ক্যাশ বাক্স থেকে, পরে কি হয়েছে, আবার তোমার ব্যাংকে এই টাকাটা জমা হয়েছে। তার মানে একবার অ্যাসেট বাড়ছে, আরেকবার অ্যাসেট কমছে, একবার অ্যাসেট বাড়ছে, আরেকবার অ্যাসেট কমছে। এখন যদি আমি ব্যাংকে জমা দিতাম, তখনও ওই সেম কাহিনী হয়। ব্যাংকে জমা দেওয়া মানে কি, একবার অ্যাসেট বাড়া, আরেকবার অ্যাসেট কমা। তো ব্যাংকে টাকা দিয়ে হিসাব খোলা হলো অথবা ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, দুইটার কথা একই, এর মধ্যে ডিফারেন্ট কিছু নাই। দুইটা তোমার একই ধারাবাহিকভাবে কাজ করে, এর জন্য এই এন্ট্রিটা মনে রাখবে, এটা কনফিউজিং কিছু না। ওকে, এরপরে যেটা আমাদের 28 নম্বরে আছে, এরপরে যে আমার 28 নম্বরে আছে ভাই, এই যে 28 নাম্বার, এইখানে দেখো বলা আছে সহজ কথা, চুক্তি করা হয়েছে। আমি তোমাকে একটু আগেই বলছি ভাই, অসম্পূর্ণ কোনো ঘটনা আমার জন্য লেনদেন হবে না, অথবা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় নাই সেটা আমার জন্য লেনদেন হবে না। তুমি কারোর সাথে চুক্তি করছো, ওই চুক্তিটা কমপ্লিট করে তুমি কি লেনদেন করে ফেলছো, সেটা করো নাই। যদি করে ফেলতা তখন এটা লেনদেন হইতো। তার মানে আমরা এই 28 তারিখেও একটা ঘটনা পেয়ে গেলাম যেটা আমাদের লেনদেন না। তার মানে আমরা এখানে দুইটা ঘটনা এখন পর্যন্ত পাইছি যে এইটা আমাদের জন্য লেনদেন না। আর 30 তারিখে কি বলছে, নগদে পণ্য বিক্রয়। সহজ কথা ভাই, পণ্য বিক্রয় মানে আয়, পণ্য বিক্রয় মানে আয়, আয় বাড়লে রেভিনিউ বাড়ে, রেভিনিউ বাড়লে ওই বাড়ে, সিম্পল। আর এরপরে কি আছে, নগদে। নগদে কি হয়, নগদে যদি আমি বিক্রয় করি, তার মানে আমার নগদ টাকা বাড়ছে। এই নগদ টাকা মানে হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে আমার এ বাড়লো। তার মানে এইটা আমার পুরো আর্থিক অবস্থার বিরুদ্ধে দুইটা জায়গায় আমার ইম্প্যাক্ট ফেলছে। এবং মনে রাখবা, যখন কোনো লেনদেন হবে, যেটা দুতরফা দাখিলা পদ্ধতি বেসিক্যালি আমরা প্র্যাকটিস করি, এটা হচ্ছে লুকা প্যাসিভলি, ইতালিয়ার একজন যে গণিতবিদ উনি এটা আবিষ্কার করছে যে প্রত্যেকটা লেনদেনে দুইটা কি আছে, পক্ষ আছে, দুইটা টার্ম আছে, দুইটা পার্টি আছে ভাই। একা একা আসলে লেনদেন করা যায় না। একটা দোকান খুলে তুমি যদি ক্যাশ বাক্সে বসে ওই তুমি হচ্ছে গিয়ে প্রোডাক্ট কিনো, আবার তুমি ওই অপোজিট পাশে গিয়ে আবার প্রোডাক্ট বিক্রি করো, তো এইটা তো পসিবল না। অবশ্যই তোমাকে দুইটা পক্ষ থাকতে হবে, দুইজনের দুইটা স্বার্থ থাকতে হবে, এবং দুইজনের ওই দুইটা স্বার্থই ওখান থেকে পূরণ হইতে হবে। এই হচ্ছে আমার লেনদেনের ঘটনা। ওকে, আমরা ক নম্বরের অ্যান্সার কিন্তু চমৎকারভাবে পেয়ে গেছি ভাই। দেখো আমরা একটি অ্যান্সারে খেয়াল করি, এই যে আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত আর হচ্ছে পণ্য ক্রয়ের চুক্তি, টোটাল ছিল 30,000 টাকা। তার মানে এই দুইটা লেনদেন হচ্ছে আমার ঘটনা, বা এই দুইটা হচ্ছে আমার লেনদেন নয়, এই দুইটাই সাধারণভাবে আমার জীবনের জাস্ট একটা ঘটনা। এবার আসি আমরা, দেখো এই দুইটাকে এখন আমরা কেটে দিলাম। কেন কেটে দিলাম, কেন দিলাম ভাই বলো, দোষ কি তার, তার দোষ আছে। সে যেহেতু লেনদেন না, এরপরে সে তো আর আমার অন্য কোনো কাজে আসবে না। তার মানে আমার এই লেনদেনগুলো থেকে আমি এখানে এই দুইটাকে আগেই আলাদা করে দিলাম। ওকে, ডান। এবার আসি, কি বলছে, সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো, সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। তো এই যখন সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো বলবে, মনে রাখবা ওরা একটু ইংলিশে বলতে চাইছে আমার কাছে, মানে আধুনিকে আমার কাছে জানতে চাইছে। তো আধুনিকে জানাইতে গেলে আমার জানাইতে হয় এ বাড়ছে মানে অ্যাসেট, আমার এল বাড়ছে মানে দায়, আমার ওই বাড়ছে বা কমছে,
অথবা এ কমছে, এল কমছে, মানে এটাকে তোমাকে আধুনিকে বলতে হবে। যেমন তুমি বাংলায় বললেই বলতা যে আমার সম্পদ বাড়ছে, আমার দায় বাড়ছে, আমার মালিকানা সত্ত্ব বাড়ছে, তখন তুমি ওখানে একটু পাশে ওঠাকে, যেমন আমার নগদ সম্পদ, নগদ সম্পদ মানে ব্রেকেট দিয়ে এ বৃদ্ধি পেয়েছে। তোমাকে এভাবে করে এক্সপ্লেইন করতে হবে। কি করতে হবে ভাই? এইভাবে করে এক্সপ্লেইন করতে হবে। এই যে আমার সমীকরণ, এইটাই ওরা বলছে যে সমীকরণ পদ্ধতিতে দেখাও। তো সমীকরণ পদ্ধতি মানেই হচ্ছে আমার এ সমান সমান এল প্লাস ওই, ওই মানে ওনার সিকিউরিটি। আর এই ওনার সিকিউরিটি চেঞ্জ হবে কিসে কিসে? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এইগুলোর মধ্যে দিয়েই আমার ওনার সিকিউরিটি চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি যে এই পুরো ইকুয়েশনটা হচ্ছে এ সমান সমান এল প্লাস সি প্লাস আর, কারণ এই যে এইগুলো মিলাই হবে হচ্ছে ই মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, এইগুলো মিলাই হচ্ছে আমার ওনার্স ইকুইটি, এগুলো মিলাই হচ্ছে আমার ওনার্স ইকুইটি। আমি কি বুঝতে পারছি তোমাদের সবাইকে? ওকে, ডান। এবার আমরা তাহলে শুরু করি। এটা প্রত্যেকটা আমি এক্সপ্লেনেশন দিয়ে দিব, তোমরা একটু দেখে নাও। প্রথম লেনদেন যখন 1,90,000 টাকা এবং 40,000 টাকার মেশিন নিয়ে ব্যবসায় শুরু, তখন কি হয়? নগদ বাড়ছে। কি বাড়ছে ভাই? নগদ বাড়ছে। নগদ মানে এ বাড়ছে। মেশিন বা যন্ত্রপাতি যে নামেই বলো, মেশিন এ বাড়ছে। তার মানে এই ঘটনা দ্বারা এভাবে লিখতে হয়, এই ঘটনা দ্বারা একবার নগদ সম্পত্তি মানে এ বৃদ্ধি এবং আরেকবার মেশিন এবং এ বৃদ্ধি, এবং তাহলে এটা তো পাইলাম। আর কি হয়েছে? মূলধন। মূলধন মানে কি? ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে। অতএব এটি একটি লেনদেন। ওনার সিকিউরিটি কিভাবে বৃদ্ধি পাইছে? সি এর মাধ্যমে বৃদ্ধি পাইছে। কি এর মাধ্যমে? সি এর মাধ্যমে। তাহলে প্রথমটা গেল। এরপরে কি বলছে? এরপরে বলছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়। তো এই একটা কথা মনে রাখো ভাই, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে কি হয়? ক্রয় করলেই আমার জন্য ব্যয়, ক্রয় করলেই আমার জন্য ব্যয়, পণ্যদ্রব্য ক্রয় করলেই আমার জন্য ব্যয়। তার মানে এটা হচ্ছে আমার এক্সপেন্স হয়েছে। এক্সপেন্স হলে কি হয়? তার মানে ওনার সিকিউরিটি কমছে। ওনার সিকিউরিটি কমে গেল, মাইনাস দিলাম আমরা যে আমার ওনার সিকিউরিটি কমছে। আর ধারে পণ্য ক্রয় করছি, কার কাছ থেকে ক্রয় করছি? পণ্য ধারে ক্রয় করলেই ওকে আমরা বলি ক্রয় পা। ক্রয় পা মানে পাওনাদার। পাওনাদার মানে হচ্ছে প্রদেয়, একই কথা। এটা হচ্ছে আরেকটু শুদ্ধ। এটাকে আবার অনেক সময় দেখবা তোমার এখানে দেও বলা আছে। তার মানে আলটিমেটলি এই পাওনাদার বাড়ে বা প্রদেয় বাড়ে। যেহেতু টাকাটা সে আমার কাছে পায়, আমি ক্রয় করে নিয়ে আসছি, আর এটাকে আমরা বলি সমীকরণে এল। তার মানে আমার কি বাড়ছে? এল বাড়ছে। তার মানে এই ঘটনা দ্বারা একবার আমার এল বা দায় বৃদ্ধি পেয়েছে পাওনাদার বা প্রদেয় হিসাব, এবং আরেকবার হচ্ছে আমার ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে। আমি কি বুঝতে পারছি ভাই? ওকে, এরপরে দেখো, তার মানে আমরা এই দুইটা পেয়ে গেছি। এরপরে 15 নম্বর আমাদের জন্য লেনদেন নয়, তো 15 নম্বরের কোনো এক্সপ্লেনেশন আমরা দিতে পারবো না। এরপরে যখন এই যে ব্যাংক হিসাব খোলা হলো, যেটা হচ্ছে 21 নম্বরে কি আছে? ব্যাংক হিসাব খোলা হলো। তো সহজ কথা, ব্যাংকে হিসাব খুলতে গেলে অবশ্যই টাকা জমা দেওয়া লাগছে। টাকাটা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। আমার অ্যাকাউন্টে টাকা জমা মানে এটা আমার জন্য একটা অ্যাসেট। একবার এ বাড়ছে ব্যাংক, আরেকবার এই টাকাটা আমার কিভাবে জমা দিতে হয়েছে? নগদ থেকে নিয়ে। তার মানে আমার নগদ কমছে। তার মানে এই ঘটনা দ্বারা একবার আমার এ বৃদ্ধি পেয়েছে ব্যাংকে, আরেকবার আমার নগদে বা যেটাকে আমরা বলি নগদ টাকা হ্রাস পেয়েছে। ঠিক আছে, এই গেল আমার ব্যাংক হিসাব খোলা। তারপরে এই যে 28 নম্বর যেটা বলা আছে, মে 28 নম্বরে যেটা বলা আছে, 28 নম্বর আমার জন্য একটা চুক্তি করা হয়েছে। তার মানে এটা আমার জন্য একটা লেনদেন নয়, তো এটাও আমরা এক্সপ্লেন করতে পারবো না। এরপরে বলছে নগদে বিক্রয়। দেখো ভাই, ক্রয় বিক্রয়টা সারা জীবনের জন্য বুঝে না, এগুলো খুবই ইজি। কি হয়েছে এখানে? ওকে, বিক্রয় করলেই ভাই, যদি বিক্রয় করে পণ্যদ্রব্য, বিক্রয় করলেই ভাই আয়। বিক্রয় করলেই আমার জন্য কি? আয়। আয় মানে কি? আর মানে রেভিনিউ বাড়লে আমার কি হয়? ওই যে এই ভাইয়ের সাথে একটা সম্পর্ক ডিরেক্ট, ওনার সিকিউরিটি পরিবর্তন হয়। রেভিনিউ হইলে ওনার সিকিউরিটি পরিবর্তন হয়। তার মানে আমার একবার আয় বাড়ছে, ওনার সিকিউরিটি পরিবর্তন হয়েছে বিক্রয় বাবদ। আর এই বিক্রয়টা আমি কিসে করছি? বিক্রয়টা আমি করছি কিসে? নগদে, ধারে, নাকি আমার এটা ব্যাংকে? এমন কিসে বলা আছে? সিম্পল কথা, নগদে। তার মানে নগদ বিক্রয় করলে নগদ বাড়ে না কমে? নগদ অবশ্যই বাড়ে। তো বিক্রয় করলে যদি নগদ বাড়ে, নগদ কি বলি আমরা? নগদ হচ্ছে আমার অ্যাসেট, এটা আমার একটা সম্পদ। তাহলে অ্যাসেট বাড়ছে,
তার মানে এই ঘটনা দ্বারা একবার হচ্ছে আমার নগদ বৃদ্ধি পেয়েছে এবং আরেকবার হচ্ছে আমার আয় বৃদ্ধি পেয়েছে বা ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে বা ওই বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে আমার কাজ। দেখো এই যে অ্যান্সারটা এখানে দেয়া আছে, দেখো এই যে আলটিমেটলি প্রথমে হচ্ছে লেনদেন কিনা, হ্যাঁ লেনদেন, এটা আমরা লিখলাম। কেন লেনদেন? নগদ অর্থ মেশিন উনি ব্যবসা শুরু করার ফলে এ বৃদ্ধি যন্ত্রপাতি, মানে নগদ যন্ত্রপাতি এবং মালিকানা সত্ত্ব। ওই যেটা বলছি ভাই, তোমাকে আলটিমেটলি কি করতে হবে, ওই সমীকরণের সংখ্যাগুলো দিয়ে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এই যে নগদ, এই যে এ, এই যে যন্ত্রপাতি এটাও এ বৃদ্ধি, ওই যে মালিকানা সত্ত্ব, কারণ কি মূলধন বাড়ছে, এই যে মালিকানা সত্ত্ব বাড়ছে, কেন বাড়ছে? এটা হচ্ছে মূলধন বাড়ছিল, দ্যাটস ওয়াই। এই যে ধারে পণ্য ক্রয়ের ফলে কি হয়েছে, প্রদেয়, বলছিলাম না প্রদেয়, প্রদেয় আমার এ সমান সমান এল প্লাস সিতে কি, এই যে ই, এই যে দেখো এল, তার মানে এল বাড়ছে। আরেকবার কি হয়েছে, ধারে পণ্য ক্রয়, ক্রয় করলে কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কেন মালিকানা সত্ত্ব হ্রাস পায়? ওই যে সূত্র সি প্লাস আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, তার মানে এই দুইটা হইলেই ওই হ্রাস পাইব। তার মানে এক্সপেন্স হয়েছে, ক্রয় করা মানে ব্যয়, এর জন্য এটা হ্রাস পাইছে। এভাবে করে দেখো, ব্যাংক হিসাব খোলা হয়েছে, নগদ বাড়ছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ হ্রাস পাইছে। আবার এখানে নগদ বিক্রয়ের ফলে নগদ বৃদ্ধি, ওই বৃদ্ধি, কারণ কি আর বাড়ছে, আর মানে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো এই ঘটনা এভাবেই লিখতে হয়, প্রত্যেকটা জিনিস সেম। যখন তোমাকে সমীকরণ পদ্ধতিতে বলবে, যখন তোমাকে সমীকরণ পদ্ধতিতে বলবে তখন কি হবে, অবশ্যই তখন তোমাকে এই ফোকাসে আসতে হবে যে ভাই এইটার মধ্যে আমার কি হয়েছে, এইটার মধ্যে আমার সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ এ, এইটার মধ্যে আমার দায় বাড়ছে বা কমছে, দায় মানে এল, এইটার মধ্যে আমার বাকি চারটা এলিমেন্ট যেমন মূলধন, উত্তোলন, আয় ব্যয় বাড়ছে কমছে, তাহলে ওনার সিকিউরিটির পরিবর্তন। এই ওভারঅল ঘুরেই হচ্ছে তোমার অঙ্কটা। আমার বিশ্বাস তোমরা এখন থেকে সমীকরণ পদ্ধতিতে যখন তোমাকে কারণ সহ ব্যাখ্যা করতে বলবে এবং লেনদেন কিনা লিখতে বলবে, তখন এই ছকটাকে সুন্দর করে এভাবে দেখাই দিবা। এবং ভাই যত এই অতিরিক্ত কথা কম লিখতে পারো সেটাই হচ্ছে ভালো, কারণ অ্যাকাউন্টিংয়ে আমাদের এই অতিরিক্ত কথা লেখাটা আসলে খুব ডিফিকাল্ট। যেমন আমি সিম্পলভাবে বলতে পারি যে এই ঘটনা দ্বারা আমার এত তো দরকার নেই, নগদ অর্থ মেশিন নিয়ে ব্যবসা শুরু করার ফলে এত দরকার নাই। যখন তোমার হাতে টাইম কম থাকবে তখন ওইভাবে করে এই গেম খেলো। এই ঘটনা দ্বারা আমার নগদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব কমছে। নগদ কি, নগদ বৃদ্ধি পাইছে, যন্ত্রপাতি বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব কমছে। এভাবে করে দ্রুত আগায় যাও। ওকে, তো ঠিক আছে, এখন আমরা শুরু করি হচ্ছে গিয়ে আমাদের এই যে যেটা সবসময় আমাদের যে গেমটা খেলতে বলে, লেনদেনের উপরে প্রভাব। লেনদেনের উপরে প্রভাব, ওকে, লেনদেনের উপরে প্রভাব। তাহলে লেনদেনের উপরে প্রভাব আমরা কিভাবে দেখাই? লেনদেনের উপরে প্রভাব দেখাইতে হলে আমাদের সবসময় বলছি ভাই সমীকরণের উপরে, এই যে সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। তাহলে সমীকরণ কোনটা? সমীকরণ হচ্ছে আমার এ সমান সমান এল প্লাস ই। এবার আসি, এই যে ই বা ওই, এই যে আমার সমীকরণ, এই সমীকরণে অ্যাসেট, অ্যাসেট অনেকগুলো থাকতে পারে, এল অনেকগুলো থাকতে পারে, আর এখানে তো অনেকগুলো আলটিমেটলি আছেই। তো এর উপরে আমাকে যে প্রভাবটা আছে, এই প্রভাবটা আমাকে পুরোপুরি ওরা ভেঙে ভেঙে দেখাইতে বলছে। এইটা মানেই হচ্ছে ভাই ওই একটা ছক, যে যে ছকের মধ্যে আমাদের কি থাকে, সম্পদের লিস্ট থাকে, যেটার মধ্যে হচ্ছে আমাদের দায়ের লিস্ট থাকে, আমরা নিচে বসাইতে বসাইতে লাস্ট পর্যন্ত এনে আমরা এইভাবে মিলাই দেই যে ভাই এ সমান সমান এল প্লাস ই মিলে গেছে। মানে এ যদি আমার 100 টাকাও হয় তাহলে আমার এল প্লাস ওই হচ্ছে আমার কাছে 100 টাকা। এই হচ্ছে আমার সমীকরণ উপরে লেনদেনের প্রভাব। এবং এটাকে কিভাবে বলতে পারে দেখো, এটাকে আরো সুন্দর করে ওরা বলতে পারে, যেমন ওরা বলতে পারে বিবরণী ছকে বিস্তারিতভাবে দেখাও। ওরা তোমাকে বলতে পারে হচ্ছে গিয়ে ধরো এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো। তো এই ধরনের কথাগুলো যখন বলা থাকবে তখন অবশ্যই তোমরা এটা সিমিলার ভাবে একই অঙ্ক করবা। তো আমরা একটু আসি, আমরা তাহলে একটু অ্যান্সারে দেখি এই অঙ্কটা কিভাবে কি করতে হয়। তো বাট দেখো, প্রথমে এই অঙ্ক করতে গেলে তোমাদের আসলে কি প্রবলেম হয়? তোমাদের এই অঙ্ক করতে গেলে প্রথম প্রবলেম যে ভাই এই যে আপনি বলছেন এ, তো এই এর মধ্যে তো আরো কয়েকটা সম্পত্তি থাকে, তো আমরা তো এখান থেকে সেটা খুঁজে বের করতে পারি না। এইটা প্রবলেম, এইটা আমাদের একটু দেখান। তো এইটা আমার এই অঙ্কটা করার সময় আবার একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে ফাইন্ড আউট করি। আমার বিশ্বাস তোমরা এটা বুঝে যাবা। যেমন এল, এল কয়টা ঘর হবে এটা আমরা বুঝতে পারি না, এইটা তোমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক বুঝে যাবে। যেমন এই যে দেখো 1 নম্বরে নগদ, এইটা আমার একটা অ্যাসেট, তার মানে অ্যাসেটের মধ্যে একটা পাইছি। মেশিন, এইটা আমার একটা অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আমরা দুইটা পাইছি। ধারে পণ্য ক্রয়, ক্রয় মানে ব্যয়, ধারে পণ্য ক্রয় মানে পাওনাদার, এল, এল একটা পেয়ে গেছি। আলোক ট্রেডার্স, এটা আমার লেনদেন না, কাটা। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক আমার একটা, ব্যাংক জমা আমার একটা কি অ্যাসেট, 3 পাইছি। এখানে তো আবার নগদ আছে, ব্যাংকে তো আমরা নগদ টাকা জমা দিছি, তো নগদ তো একবার এই উপরে নিছি, তো এটা আর নেওয়ার দরকার নাই। চুক্তি, এটা তো আবার লেনদেন না। নগদে বিক্রয়,
বিক্রয় মানে আয়, এটা তো আমরা পাইছি, কিন্তু এই যে নগদে বিক্রয়, নগদ তো আমরা নিছি উপরে, তো এটা আমার আর নেওয়ার দরকার নাই, একবার নিলেই তো হয়। তার মানে আমার অ্যাসেটের ঘরে 3টা হবে আর দায়ের ঘরে আমার একটা হবে। অ্যাসেটের ঘরে 3টা হবে, দায়ের ঘরে একটা হবে প্রকারভেদ। দেখো আমরা এই অঙ্কটা অ্যান্সারটা দেখে আসি। ভাই তোমাদের জন্য এটাকে কিন্তু আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে বুঝাচ্ছি, একটু বিরক্ত হয়েও না, সময় বেশি নিলেও যেন এই ধরনের অঙ্ক তোমাদের কখনো ভুল না হয়। আমি বারবার করে বলি ভাই, এই ধরনের অঙ্ক ভুল করা আসলে নিজের সাথে নিজের অন্যায় করা। কারণ পরীক্ষার হলে তুমি যখন একটা সার্টেন এজে চলে যাবা, যখন তোমার 1-1.5 বছর এটা প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন তুমি কি ফিল করবা? তুমি ফিল করবা যে ভাই আমার মার্কস তো 10ই, যে অঙ্কই হোক মার্কস তো আমার 10। তো কোন অঙ্কের জন্য 10 সেটা নিয়ে তো আর কোনো সমস্যা নাই। আমাকে কি করতে হবে? যে অঙ্ক যত তাড়াতাড়ি আমি প্র্যাকটিস করে বা যে অঙ্ক যত তাড়াতাড়ি দিয়ে আমি 10 মার্ক আমার জন্য নিয়ে আসতে পারি, এর বাইরে তো আমার জন্য কোনো চিন্তা নাই। সো এইটা ফোকাস রেখে আমি এর জন্য ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তো আমরা এই যে অ্যাসেট, এই যে আমাদের অ্যাসেট, নগদ, যন্ত্রপাতি, ব্যাংক, নগদ, যন্ত্রপাতি, ব্যাংক। দেখো 3টা অ্যাসেট আমরা বলছিলাম, তাহলে এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3। দায় একটাই, আর কোনো দায় নাই। দায় এখানে আরো থাকতে পারতো, দেয় নাই। এরপর আছে কি? মূলধন। মূলধন তো আমাদের কমন। মূলধনের আমাদের আসল কাহিনীটা কি? সি প্লাস আর মাইনাস ই এক্সপেন্স মাইনাস ডি, এই সমীকরণটাই হচ্ছে মূলধনকে প্রভাবিত করে। তাহলে আমরা দেখি কি হয়েছে। প্রথমে 90,000 টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করছে, আর যন্ত্রপাতি, 2টা যন্ত্রপাতি আর নগদের ঘরে বসাই দিছি, যেহেতু বাড়ছে, সাথে সাথে মালিকের মূলধনও বাড়ছে, মালিকের মূলধনটাও আমরা এখানে বসাই দিছি। ডান, শেষ। এরপরে কি? এর পরের তারিখে কি ছিল? এর পরের তারিখে ছিল ধারে পণ্য ক্রয়। তো ভাই ক্রয় মানেই, পণ্যদ্রব্য ক্রয় মানেই ব্যয়। তার মানে সবার আগে মালিকানা সত্ত্ব থেকে কমে গেল, ব্যয় মানেই মালিকানা সত্ত্ব কমবে। এবার কিসে করছি? ধারে। ধারে মানে কি? পাওনাদার বা প্রদেয় হিসাব তৈরি হয়েছে, এই যে প্রদেয় হিসাব এখানে বাড়ছে, বসাই দিলাম। 2টা জায়গায় আমার ইম্প্যাক্ট ফেলে, তো 2টা জায়গায় আমাকে খুঁজে বের করতে হবে কি হয়েছে। একটা বের করতে বললে আরেকটা কল্পনা করা অনেক ইজি। এরপরে কি হয়েছে? এরপরে হয়েছে ব্যাংকে হিসাব খুলছি। ব্যাংকে হিসাব করলে তুমি একটু চিন্তা করো তো, তোমার টাকাটা কি হয়েছে? ব্যাংকে চলে গেছে। তার মানে কি? ব্যাংকে আমার টাকা বাড়ছে, প্লাস কোন টাকা গেছে? আমার ক্যাশ থেকে নগদ টাকা গেছে, এই যে দেখো নগদ টাকা আমার মাইনাস। সিম্পল। এরপরে কি হয়েছে ভাই? এরপরে বলছে পণ্য বিক্রয় করছি। ওই যে বিক্রয় করলেই আয়, পণ্য বিক্রয় করলেই আয়, পণ্যদ্রব্য বিক্রয় করলেই আয়। সম্পদ বিক্রয় করলে কিন্তু আয় না। সাধারণত সম্পদ মানে একটা সম্পদ থেকে আরেকটা সম্পদে চেঞ্জ আসে। সো বারবার করে খেয়াল রাখো, সম্পদ বিক্রয় করলে কিন্তু তোমার জন্য আয় না, কিন্তু পণ্যদ্রব্য বিক্রয় করলে অবশ্যই আয়। তো বিক্রয় করছে আমি, এই যে আর হয়েছে, তার মানে ওনার সিকিউরিটি বাড়ছে। এই সমীকরণে দেখো ভাই, এই যে গেল। এরপরে বিক্রয় করছে কিসে? ওটা অবশ্যই নগদে বিক্রয় করছে, ওখানে বলা আছে। তো নগদে যেহেতু বিক্রয় করছি, তার মানে আমার নগদ টাকা বাড়ছে। শেষ। ওকে, এখন আমাকে কি করতে হবে? এই যে দেখো নগদের যে এন্ট্রিগুলো আছে, আমি সবগুলো যোগ বিয়োগ করে পাইলাম কত? 2,45,000। যদি তোমাদের সময় না থাকে, এই প্রত্যেক দিনের উদ্ধৃত টানার দরকার নাই, উদ্ধৃত টানতে যাবা না যদি সময় না থাকে। সময় থাকলে তখন উদ্ধৃত টানবা, সময় না থাকলে এভাবে প্রত্যেক দিনের ঘটনা যেটা যেখানে ঘটছে সেখানে বসাবা, অতএব এই পরের দিনের জন্য আর নামানোর দরকার নাই। এরপরে কি আছে? যন্ত্রপাতি। যন্ত্রপাতি এই যে দেখো 40,000, ব্যাংক কি 15,000। এই সব মিলে আমার কত হয়েছে? 3 লাখ টাকা। তার মানে আমার অ্যাসেটের পাশে 3 লাখ টাকা। এখন এই দুইটা যোগ করেও আমার কি হইতে হবে, বা বিয়োগ করেও কি হইতে হবে? 3 লাখ টাকা। এই যে দেখো মালিকানা সত্ত্ব যোগ বিয়োগ করে হয়েছে কত? 2,50,000 টাকা। কারণ কি 30, 50, 80 ছিল, 1,80,000, তার সাথে আবার 70 যোগ, তাহলে কত হয়েছে? 2,50,000। আর এইদিকে হচ্ছে 50, সব মিলে হচ্ছে আমার 3 লাখ। তার মানে আমার এই যে দেখো, যে একটা সমীকরণ আমরা লিখি এ সমান সমান এল প্লাস ই, প্রমাণ হয়ে গেল। এই হচ্ছে আমাদের সমীকরণের অঙ্ক। আর এই অঙ্ক নিয়ে নাকি আমাদের ভাই বোনদের এত বেশি ভয়, এত বেশি স্ট্রেস। ভাই এইটা স্ট্রেসের কিছু না, নিজেকে খুব সিম্পলভাবে এই ছক করে একদম সামনে দাঁড়াবা। প্রত্যেক লেনদেনকে পোস্টমর্টম করতে হবে যে ভাই কি ঘটছে, তুমি আমার কি বাড়াইছো, কি কমাইছো। আচ্ছা দেখি, আসো বসি তোমার সাথে, আলোচনা করে বসাই। এই 2-4-5টা আলোচনায় মানে তোমাকে এগুলো থেকে একদম পাকা করে দিবে ইনশাল্লাহ। এরপরে তুমি গিয়ে তোমার ফ্রেন্ডরে বুঝাবা, তোমার স্কুলে দেখবে তুমি তোমার মানে ডিফারেন্সিয়েট তৈরি করতে পারতেছো যে এক্স্যাক্টলি কি হচ্ছে। তো আমরা যে চট্টগ্রাম বোর্ড যেটা সলিউশন করলাম, এইটা হচ্ছে গিয়ে আমাদের সলিউশন হয়ে গেল, এবং আমার বিশ্বাস তোমরা যথেষ্ট পরিমাণে বুঝতে পারছো ভালো করে। তারপরে যদি কোনো কিছু তোমাদের কিউরি থাকে, তোমরা অবশ্যই এটা এখানে কমেন্ট বক্সেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমাদের জন্য অনেক শুভকামনা। এভাবে করে প্রত্যেকটা বোর্ড মিনিমাম পক্ষে তোমরা 23 সাল পর্যন্ত যদি প্রত্যেকটা বোর্ড সলিউশন করতে পারো, ওই অধ্যায় নিয়ে তোমরা আর কোনো প্রবলেমে ফেস করবে না। এটা আমি ভালো করে বলতে পারি, এটা আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে বলতে পারে, কারণ আমরাও তো এগুলো পড়ছি।
সো আমি বিশ্বাস করব তোমরা নিজেকে ঠকাবা না, নিজের জন্য সর্বোচ্চ পরিশ্রম করে নিজেকে নিজের জায়গা মতো নিয়ে যাও। আরেকটা কথা হচ্ছে ভাই, যে কাজটা করবা সেটা একদম করার মতো করো, না করলে করিও না। আমার থিওরি হচ্ছে এটা, অর্ধেক করার কিছু নাই। এই অঙ্ক করো তুমি, 5টা অঙ্ক একসাথে পারফেক্টলি 3 ঘন্টা সময় নিয়ে করো, ওই অধ্যায়ে তুমি মাস্টার হয়ে যাবে, এই অঙ্কে মাস্টার হয়ে যাবে, ঠিক আছে? এবং সত্যি কথা হচ্ছে তোমাদের এইজের তুলনায় এই যে অঙ্কগুলো এখানে দেয়া থাকে, এগুলো কাইন্ড অফ আসলে খুব ছোট অঙ্ক বা খুব সহজ দেয়া থাকে। তোমরা এই লেভেলে আরও কমপ্লেক্স প্রবলেম ফেস করার মেন্টালিটি নিয়ে বড় হও। আমি বিশ্বাস করি সেটাও একটা সার্টেন সময় পরে চলে আসবে। সো আজকের জন্য আমরা হচ্ছে এই বোর্ডটা এখান থেকে শেষ করলাম, চট্টগ্রাম বোর্ড 2023। আমরা আশা করি পরবর্তী কোনো বোর্ড নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।